আমরা কি জানি আজ আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? আজ থেকে 50 বছর বাদে আমরা কোথায় দাঁড়িয়ে থাকব? কিছুই জানি না। বর্তমানে যে জায়গায় আমরা রয়েছি, আগামী 50 বছরের মাথায় কি সেখানেই দাঁড়িয়ে থাকব, নাকি পরিস্থিতি বদলাবে? মানুষের জীবনেরই যেখানে কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে দেশের অবস্থার খোঁজ রাখবে কে? সবটাই তো অন্ধকারের মধ্যে তলিয়ে গেছে। ভূত ভবিষ্যৎ নিয়ে কথা বলার অবস্থায় আমরা কেউই নেই। কিন্তু আজ আমরা যদি আপনাদেরকে সেই তথ্য জানাই, তাহলে কেমন হবে? ভারত ও বাংলাদেশের অবস্থা আজ থেকে 50 বছর বাদে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু আমাদের ভাবনার বিষয়। এই দুই দেশের কোন কোন খাতে পরিবর্তন নজরে পড়বে, সেটাই জানাবো আপনাদেরকে। ভাবুন তো, সেটা কতখানি ইন্টারেস্টিং হতে পারে, সেটা কতখানি রোমাঞ্চকর হতে পারে। আমাদের আজকের শোয়ের নাম হলো 2050 সালে কি কি পরিবর্তন আসতে পারে ভারত ও বাংলাদেশে। আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ সবকিছুর ক্ষেত্রেই তো পরিবর্তন দেখা যাবে। আজ থেকে 50 বছর বাদে আপনি বা আমি হয়তো সম্পূর্ণ নতুন একটা দেশ দেখতে পাবো, নতুন একটা বিশ্ব। সবাই বদলে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চালচলন থেকে শুরু করে সবকিছুর মধ্যেই এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ধনী হয়ে যাবেন নাকি আরও গরিব, আর যদি ধনী হন তাহলে ওই সময় দাঁড়িয়ে কিভাবে সেটা হতে পারবেন, এসব তো নিশ্চয়ই আপনাদের সকলেরই কম বেশি জানতে ইচ্ছে করবে। আগামী 2050 সাল নাগাদ এই দুই রাষ্ট্রের আপেক্ষিক পরিবর্তন কোন স্থানকে চিহ্নিত করবে, সেটা অতি অবশ্যই বিচার্য। কারণ দুই রাষ্ট্রের সব ক্ষেত্রেই এই পরিবর্তন লক্ষণীয় থাকবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুদিনের। এক কথায় ভারতের সবথেকে কাছের প্রদেশটি হলো বাংলাদেশ। সামান্য একটা বর্ডারের দূরত্ব বলতে পারেন। তাই আপনি ভারতে আছেন নাকি বাংলাদেশে, সেটি ওই বর্ডারে দাঁড়িয়ে অনুধাবন করতে পারবেন না। শস্য শ্যামলা প্রকৃতি দুই দেশকেই নিজের গর্ভে সানন্দে নিঃশ্বাস ফেলতে দিয়েছে। সেই সঙ্গে দুটি দেশের মানুষের মনের মধ্যে একে অপরের প্রতি রয়েছে অসম্ভব শ্রদ্ধা ও ভালোবাসা। এই দুই দেশের সম্পর্ক বড়ই পবিত্র এবং কোমল, অনেকটা মাতৃবন্ধনের মতো। বর্তমান বিশ্বের ইতিহাসকে ঘেঁটে দেখলে দেখতে পাবেন, সেখানে একাধিক বিষয়ের ক্ষেত্রেই পরিবর্তন সাধিত হয়েছে। এভাবেই সমাজ বদলেছে। দুটি রাষ্ট্রের বিচারধারার ওপর সেটি প্রভাবও ফেলেছে। আর সেই জন্যই সামাজিক ক্ষেত্রে মানুষের মনে সংকুচিত ভাবধারার পরিবর্তে তৈরি হয়েছে উদারতা, যাকে বলা হয় উদার মনস্কতা। আবার তৈরি হয়েছে নতুন কিছুকে মেনে নেওয়ার ক্ষমতা, যাকে ইংরেজি ভাষায় বলা হয় আপগ্রেডেশন, অর্থাৎ নিজেকে যুগের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। ভারত অনেক ক্ষেত্রেই নিজের মধ্যে এই আপগ্রেডেশনকে নিয়ে এসেছে। ঠিক একইভাবে আমরা বাংলাদেশের দিকে তাকালেও এই একই চিত্র দেখতে পাব। তবুও বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনো এই দুই দেশের মধ্যে কিছু পার্থক্য তো রয়েই গেছে। ভারত ও বাংলাদেশ পরস্পরের পরিপূরক বা মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত। মিত্র থেকেই এসেছে মৈত্রী বন্ধন, আর এই মৈত্রী উভয় রাষ্ট্রের সংখ্যালঘু ভাবধারাকে বদলে দিয়েছে। শিক্ষিত ও অশিক্ষিতের বিভেদকে মুছে ফেলে মানুষ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বন্ধনে আবদ্ধ হয়েছে। এগিয়েছে ভারত, এগিয়েছে বাংলাদেশও। আর এই গতি আগামী সময় আরও দ্রুততার সঙ্গেই বহমান থাকবে। 2050 সালের মাটিতে দাঁড়িয়ে আপনি যদি এই দুই দেশকে দেখেন, তাহলে ঠিক কোন কোন বিষয়গুলির ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন, সেটাই আজকে আপনাদের সামনে যুক্তি ও বিবেচনার ভাষায় তুলে ধরব। এই ইন্টারেস্টিং আলোচনাটি যে আপনাদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হবে, তা বলা বাহুল্য। তাহলে চলুন আলোচনার গভীরে প্রবেশ করা যাক। ভারতে কংগ্রেস শাসন আমলেও অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে।
ভারতে বর্ণ বিদ্বেষও এতটাই প্রবল যে মন্ডল কমিশনের রিপোর্টের প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষিত তরুণ হিন্দুদের অগ্নিতে আত্মহুতি দিয়ে বিক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। মন্ডল কমিশনে হরিজন সহ হিন্দুদের জন্য বিশেষ সুযোগ অব্যাহত রাখার এবং ক্ষেত্র বিশেষে সম্প্রসারিত করার সুপারিশ করা হয়েছিল। ভারতে বর্ণ বিদ্বেষ যে কতটা প্রবল এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। শুধু তাই নয়, সময় সময় হরিজনদের পুড়িয়ে মেরেছে উচ্চ বর্ণের হিন্দুরা। বর্ণগতভাবে বিভক্ত ভারতীয় সমাজকে আধুনিকতা ও প্রগতির পথে এগিয়ে নেওয়া যে কতটা দুরূহ তা বলাই বাহুল্য। সেই কারণে মনে সন্দেহ জাগে 2050 সালের মধ্যে ভারত পৃথিবীর দ্বিতীয় শক্তিধর অর্থনীতিতে পরিণত হবে কিনা। তবে একটি কথা না বললে কোনো কংগ্রেসি নেতার প্রতি সুবিচার করা হবে না। এদের মধ্যে অন্যতম হলেন এক সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাম্প্রতিক একটি ঘটনা ভারতের মর্যাদাকে ভয়ঙ্করভাবে ধূলিমলিন করে দিয়েছে। পাকিস্তানের লেনিন পুরস্কার প্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় কবি ফয়েজ আহমেদ ফয়েজের কন্যার প্রতি যে আচরণ করা হয়েছে তা শুধু বড় রকমের অন্যায় নয়, ভারতের মর্যাদার ক্ষেত্রেও হানিকর। পাকিস্তানি হওয়া সত্ত্বেও কবি ফয়েজ আহমেদ ফয়েজ যতবার ভারতে গেছেন ততবারই তাকে সাদর আতিথ্য দেওয়া হয়েছে। দুই কন্যা সলিমা ও মনিজা হাসমির ক্ষেত্রেও অতীতে কখনো এর ব্যতিক্রম হয়নি। দিল্লি তাদের উদারতার পতাকা হিসেবে ব্যবহার করছে। এর ফলে দিল্লি তথা ভারতের কোনো ক্ষতি হয়নি, বরং মর্যাদা উজ্জ্বল হয়েছে। ভারতে অনুষ্ঠিত অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বুদ্ধিবৃত্তিক আয়োজনে দুই বোনই যত্ন আতিথ্য পেয়েছেন। পাকিস্তানি সাংবাদিক জাভেদ নকভি পাকিস্তানের অত্যন্ত মর্যাদাশীল ও প্রাচীন পত্রিকা ডনে একটি কলাম লিখে জানিয়েছেন, মনিজার সঙ্গে আমার সর্বশেষ দেখা হয় দিল্লিতে তার ছেলে আলী মাহিদ হাসমির একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। আলীর টুইট থেকে প্রথম জানলাম ভারত সরকারের পক্ষ থেকে মনিজাকে দিল্লিতে একটি সম্মেলনে বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। আমার মনে হয় যদি কংগ্রেস সরকার মনিজার সঙ্গে এই আচরণ করত তাহলে এটি ধাক্কা খাওয়ার মতো বিষয় হতো, কিন্তু মোদী সরকারের কথা একেবারেই আলাদা। এই সাংবাদিকের মতে মোদী সরকারের চেতনার সঙ্গে তুলনা হতে পারে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের ইসলামী উগ্রবাদী নীতির সঙ্গে। পাকিস্তানের জেনারেল জিয়ার আদলে 2014 সাল থেকে মোদী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে রাজপথ পর্যন্ত তাদের গোঁড়ামি ছড়িয়ে দিচ্ছে। পাকিস্তানের শক্তিশালী লেখক ফাহমিদা রিয়াজ তার ছোট ছোট সন্তানদের নিয়ে জিয়াউল হকের রোষ থেকে বাঁচার জন্য দিল্লিতে এসে উঠেছিলেন। সেই সময় দিল্লির প্রকাশ্য রাজনৈতিক অবস্থানের মধ্যে এক ধরনের সৌন্দর্য ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকারের পূর্বসূরি বাজপেয়ী সরকারের আমলে একদিন ফাহমিদাকে জীবন নিয়ে পালাতে হয়েছিল। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে তিনি তার লেখা একটি কবিতা পড়ছিলেন। তার কবিতাটির প্রতিপাদ্য ছিল ভারতীয়রা কিভাবে বোকামি করে পাকিস্তানি জ্ঞাতি ভাইদের মতো রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলেছে। ফাহমিদার সঙ্গে ছিলেন পাকিস্তানের আর এক বিখ্যাত কবি আহমেদ ফরাজ। ফাহমিদা কবিতাটি পড়ার সময় দর্শকদের মধ্যে থেকে কেউ একজন ক্ষেপে গিয়ে পিস্তল বের করে তার দিকে তাক করলেন। ফাহমিদা ও ফরাজ দ্রুত সরে গেলেন এবং নিজেদের নিরাপত্তার জন্য এরপর থেকে তাদের চুপই থাকতে হয়েছে। মনিজাকে ভারতের ভিসা পেতেও জটিলতায় পড়তে হয়েছে। মনে হচ্ছে ভারতে উদার প্রগতিশীলদের শক্তি খুবই দুর্বল হয়ে পড়েছে। কি ইতিহাস, কি পাঠ্যপুস্তক, কি প্রতিষ্ঠান, সব কিছুতেই হিন্দুত্ববাদের মোড়ক পরিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে বহু জাতি ও বহু ধর্মের দেশ ভারতে সংখ্যালঘুরা নির্বাসিত হচ্ছে। ধর্ম নিরপেক্ষতার সাংবিধানিক নীতির প্রতি নিষ্ঠুর পরিহাস স্বরূপ ভারত এখন মানুষের দেশ না হয়ে একটি নির্দিষ্ট ধর্মের অনুসারীদের দেশে পরিণত হতে চলেছে। এই কলঙ্ক মাথায় নিয়ে ভারত কিভাবে 2050 সালে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে তা নিয়ে সংশয় প্রকাশ করা কি একেবারেই অযৌক্তিক?
বাংলাদেশের উদারতাবাদী বুদ্ধিজীবীরা এই ব্যাপারে আরও একটু বেশি সরব হলে হয়তো পরিস্থিতির একটু হেরফের হতে পারে। এই হেরফের ঘটানোর জন্যই তুলনামূলকভাবে অনেক বেশি সহিষ্ণু ও উদারতাপন্থী বাংলাদেশের জনগণই হতে পারে দক্ষিণ এশিয়া উপমহাদেশের ভরসাস্থল। বিষয়টি থেকে গেছে নীরবেই, সরব হয়েই এক্ষেত্রে নীরবতা পালিত হয়েছে। আশা করি এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কারভাবেই তুলে ধরতে পেরেছি। এবারে চলে যাব আমাদের পরের প্রসঙ্গে। অর্থনৈতিক দিক থেকে ভারত ও বাংলাদেশ 2050 সালে কোথায় পৌঁছাবে সেটাই এখন মুখ্য আলোচনার বিষয়। আসুন তাহলে এই বিষয়টির প্রতি আলোকপাত করি। সিবিআর তাদের রিপোর্টে বলেছে, কোভিড-19 মহামারী শুরুর আগের বছরগুলোতে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ছিল বেশ ভালো এবং এটা ঘটেছে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও। গত 5 বছর ধরে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে গড়ে 1% হারে। সিবিআরের পূর্বাভাসে বলা হচ্ছে 2021 সাল হতে 2025 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে গড়ে 6.8% হারে। তবে এর পরের 10 বছরে এই হার কিছুটা কমে গড়ে 6.5% হবে। সিবিআর বলছে 2020 হতে 2035 সালের মধ্যে বিশ্ব অর্থনীতির সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি হবে। এখন বাংলাদেশের অর্থনীতি আছে 41 নম্বরে, কিন্তু 2035 সালে বাংলাদেশ হবে 25তম অর্থনৈতিক শক্তি। 2020 সালে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে $5,139। এই হিসাবটা পারচেজিং পাওয়ার প্যারিটি হিসেবে করা। বাংলাদেশকে এখন একটি নিম্ন মধ্যম আয়ের দেশ বলে গণ্য করা হয়। সিবিআর এর সূচক অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে এখনও 1 নম্বর শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন এবং জাপান। প্রথম 10টি দেশের তালিকায় এরপর ক্রমান্বয়ে রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা এবং কোরিয়া। এর মধ্যে বাংলাদেশের উত্থানকেই সবচেয়ে নাটকীয় বলতে হবে। 2035 সাল নাগাদ এই প্রথম 10টি দেশের তালিকা থেকে ঝরে যাবে ইতালি, কানাডা এবং কোরিয়া। তাদের স্থলে প্রথম 10টি দেশের তালিকায় ঢুকবে ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়া। 2035 সাল নাগাদ বিশ্বের প্রথম 25টি দেশের তালিকায় যুক্ত হবে 3টি নতুন দেশ, ভিয়েতনাম, ফিলিপাইন এবং বাংলাদেশ। এর মধ্যে ভিয়েতনামের অবস্থান হবে 19, ফিলিপাইনের 22 এবং বাংলাদেশের 25। বর্তমান র্যাঙ্কিং 41 থেকে বহু দেশকে টপকে বাংলাদেশ পৌঁছবে 25 নম্বরে। বাংলাদেশের বর্তমান অবস্থান 41। 2025 সালে বাংলাদেশের অবস্থান হবে 34। এর 5 বছর পর 2030 সালে বাংলাদেশ হবে 28তম বৃহৎ অর্থনীতি। 2035 সালে ঢুকবে প্রথম 25টি দেশের তালিকায়। একটি দেশের অর্থনীতি কতটা বড় ও শক্তিশালী সেটা নির্ধারণে সর্বস্বীকৃত 2টি উপায় রয়েছে। একটি হলো ক্রয় ক্ষমতার সক্ষমতার ভিত্তিতে জিডিপির আকার, অন্যটি হলো বাজার বিনিময় হারের ভিত্তিতে জিডিপির আকার। দুই হিসেবেই বাংলাদেশের অর্থনীতির উন্নতি চিত্র উঠে এসেছে পিডব্লিউসির গবেষণায়। ধারাবাহিকভাবে 5% প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থনৈতিক সংস্কারে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে এই গবেষণায়। এছাড়া সামষ্টিক অর্থনীতির মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও শিক্ষার মান উন্নয়নে জোর দিতে বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার বিষয়েও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। পিডব্লিউসির হিসেবে যে 32টি দেশের অর্থনীতির কথা প্রতিবেদনে উঠে এসেছে, এরা এখনই বিশ্ব জিডিপির 85% যোগান দেয়। একই সঙ্গে আগামী 34 বছরে
G7 ভুক্ত 7টি দেশের হাত থেকে এমার্জিং 7 ভুক্ত 7টি দেশের হাতে চলে আসবে। এমার্জিং 7 ভুক্ত 7টি দেশ হল চীন, ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো ও তুরস্ক। RG7 ভুক্ত 7টি দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা ও ইতালি। আগামী 34 বছরে উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্র এশিয়ায় চলে আসবে বলে PwCর প্রতিবেদনে বলা হয়েছে। তাহলে আমরা এতক্ষণ এই দুই দেশের অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আগামী 2050 সালে কোন কোন অর্থনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন সাধিত হতে পারে সেটি এই আলোচনার মধ্য দিয়েই পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এবারে চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী বক্তব্যের দিকে। আমাদের পরের আলোচনার বিষয়টি হলো আরবানাইজেশন অর্থাৎ নগরায়ন। আসুন তাহলে জেনে নিই নগরায়নের দিক থেকে এই দুই দেশের আগামী সমীকরণটা ঠিক কি হবে। কোনো একটি স্থানে নগর সৃষ্টির প্রক্রিয়াকে বা জনসংখ্যাগত দিক থেকে শহরের আয়তন বৃদ্ধিজনিত প্রক্রিয়াকে নগরায়ন বলা হয়। গ্রাম বসতি কিংবা অনুন্নত শহর থেকে মানুষ যখন জীবিকার সন্ধানে বা বিলাসিতার কারণে কিংবা শিক্ষা গ্রহণের কারণে কোনো শহরে গিয়ে বসবাস করে এবং সেখানকার জনসংখ্যাকে দ্রুত বৃদ্ধি করে এবং জনসংখ্যার বেশিরভাগ মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়, তখন তাকে নগরায়ন বলা হয়। ভারতে নগরায়ন অন্যান্য অনেক উন্নয়নশীল দেশের থেকে ধীর গতিতে হয়েছে। 2001 সালের জনসংখ্যা গণনায় দেখা যাচ্ছে মাত্র 28%, কিন্তু বর্তমানে এই গতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। অর্থনৈতিক সংস্কার উন্মুক্ত করে দিয়েছে উন্নয়নের দরজা। 300 মিলিয়ন নাগরিকদের সামনে এসেছে নতুন সুযোগ। নাগরিকদের সংখ্যা 230 মিলিয়ন বাড়তে সময় লেগেছিল 40 বছর। পরবর্তী 250 মিলিয়ন যুক্ত হবে তার অর্ধেক সময়। ভারত এর আগে নগরায়নের বিষয় খুব একটা নজর দেয়নি। নগরায়নের গতি এক অভূতপূর্ব পলিসি ও নির্বাহ বিষয় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন ভারতে 2025 সাল নাগাদ যুক্ত হতে যাচ্ছে 13টি নগর, যার প্রতিটিতে থাকবে 10 মিলিয়নের বেশি জনমানুষ। নগরায়নের গতি ও মাত্রা এতটাই যে সাধারণ প্রথা মতো টাকা ঢাললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আর রাস্তা বানালে মানুষের ঘন বসতি গড়ে তোলা থেকে হয়তো সাময়িকভাবে পরিত্রাণ পাওয়া যাবে, কিন্তু বর্ধিত পরিবেশ দূষণ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে কি? আরও বিদ্যুৎ উৎপাদন ও পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করলেই কি চরিত্রগত অদক্ষতার জন্য বন্টন ক্ষয়, ক্ষরণ ও ক্রমবর্ধমান অপহরণ ইত্যাদি কমবে? এখনও কিন্তু জাতীয় স্তরে তেমন কোনো আলোচনাই হয়নি। ভারতে আছে সবথেকে বেশি গ্রামীণ জনমানুষ 857 মিলিয়ন, তারপরেই চীনে 635 মিলিয়ন। অবশ্য বর্তমান ভারত সরকার 10টি স্মার্ট শহরের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা রূপায়িত হবে আগামী কয়েক বছরে। এখন নগরায়িত ভারতের চেহারা হলো ছড়ানো নানা রূপের বড় ও ছোট নগরের সমারোহ। হয়তো ভারত এই ছড়ানো মডেলের পথেই চলবে, যেহেতু এটি তার ফেডারেল সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। নগরের জনসংখ্যা এবং তার সঙ্গে আয় যত বৃদ্ধি পাবে, প্রতিটি মুখ্য পরিষেবার জন্য, যেমন জল, পরিবহন, নিরাময় ব্যবস্থা, স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান ইত্যাদির চাহিদাও তত বাড়বে। এক হিসেবে 5 থেকে 7 গুণ। বর্তমান ছন্দে চললে কিন্তু ভারত পিছিয়ে পড়বে পরিরক্ষিত ও উন্নত শহর নির্মাণের আদর্শ থেকে। ভারতে বহু জাতীয় ও প্রাদেশিক স্তরের প্রতিষ্ঠানের আছে অব্যবহৃত জমি, রাজনৈতিক ক্ষমতার বাইরে, অথচ ব্যবস্থাপক সভার কাছে দায়বদ্ধ স্বাধীন পেশাদার সংস্থাগুলির দ্বারা বন্ধকি জমির
ও সুদের ভর্তুকি ব্যবহার করে সাধারণের জন্য গৃহের ব্যবস্থা সহজে ও তাড়াতাড়ি করা যেতে পারে। ভারতের মোট জনসংখ্যা হল 1.27 বিলিয়ন। 30শে সেপ্টেম্বর 2014 সালে দেশের মোট টেলিফোনের সংখ্যা হল 957.6 মিলিয়ন এবং মোবাইল গ্রাহকের সংখ্যা হল 971 মিলিয়ন। দেখা যাচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রে মোবাইলের প্রসার সহজেই এনে দেবে নাগরিকদের হাতে তথ্য, যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। পরিষেবা আরও অনেক সহজ হবে মোবাইল ফোন ব্যবহারের মধ্য দিয়ে, যা ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ব্যবহার করে। তাছাড়া 2000 সাল থেকেই দেশের প্রতিটি বিদ্যালয় কম্পিউটারের ব্যবহার শেখার ব্যবস্থা করেছে ভারত সরকার। তখনকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন ভোটের অধিকার পাওয়া জনমানুষ। পাশাপাশি কম্পিউটার নেটওয়ার্কে ব্রডব্যান্ডের প্রসার বাড়ছে। অতএব আইসিটি ব্যবহারে কম্পিউটার ব্যবহারও চলবে। তাছাড়া ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেখানে তথ্য প্রযুক্তি বিভাগ রয়েছে, সেখানে বিগত অন্তত 20 বছর ধরে গবেষণা হচ্ছে জনমানুষের সেবায় মোবাইল ব্যবহারের বিষয়। রাজ্য সরকার এবং মিউনিসিপ্যালিটিগুলি এই সব গবেষণার সুফল অল্প খরচে ব্যবহার করতে পারে। বর্তমানে 150 মিলিয়ন জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের 7তম ঘন রাষ্ট্র। দেশের জনসংখ্যা স্থির হওয়ার বা কমবার লক্ষণ খুব একটা পাওয়া যাচ্ছে না। বোধ করি 2060 সাল নাগাদ যখন জনসংখ্যা হবে হয়তো 260 মিলিয়ন, তখন শহরবাসী হবে জনসংখ্যার 70%। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নগরায়ন হয়েছে কম। যদিও 1971 সালে মুক্তি লাভের পর নগরায়িত জনমানুষের সংখ্যা বেড়েছে ঘটনাতীতভাবে। 2011 সালের জনগণনা থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের নগরায়নে রয়েছে স্থানগত বৈশিষ্ট্য। যেমন ঢাকা জেলার নগরায়ন হল 90%। সেখান থেকে 15% নেমে এসেছে বিভিন্ন জেলায়, যথা বর্ধিত ফরিদপুর, টাঙ্গাইল, পটুয়াখালী ও সিলেট। চাটদা ও খুলনা জেলায় রয়েছে অনেক বড় বড় শহর, সেখানে নগরায়ন হয়েছে অনেক বেশি। রাজধানী ঢাকা শহরে বাস করছে নগরবাসীদের মোট সংখ্যার প্রায় 40%। আর 4টি শহর চাটদা, খুলনা, রাজশাহী ও সিলেটে বাস করছে দেশের মোট নগরবাসীদের প্রায় 55%। 1991 সালে বাংলাদেশে বিভিন্ন মাপের নগর সেন্টার ছিল 522, এখন রয়েছে 570। এর মধ্যে ঢাকা হলো মহানগর, চাটদা, খুলনা, রাজশাহী ও সিলেট হলো মেট্রোপলিটন শহর। 1 লক্ষ জনসংখ্যার বেশি মানুষ রয়েছে 25টি শহরে, আর বাকিগুলি ছোট শহরে। এর মধ্যে 7টায় রয়েছে কর্পোরেশন, 315টিতে রয়েছে পৌরসভা। বিশ্বের অন্যান্য দেশের মতন নগরায়ন বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশের জিডিপি ছিল 25% 1972 থেকে 73 সালে। এরপর 45% হল 1995 থেকে 96 সালে। 2014তে সেটা হলো 60%। অন্যান্য স্থানের মতন নগরায়নের প্রভাবে বেড়েছে শিক্ষার হার ও কোয়ালিটি, উন্নত হয়েছে স্বাস্থ্য। তাছাড়া ঘটেছে সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাভাবনার প্রসারতা। কিন্তু নাগরিক ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশ পূর্বে বর্ণিত ভারতের মতোই অনুন্নত। নাগরিক অবক্ষয় দর্শনীয়ভাবে সর্বত্র। শহরগুলির, বিশেষত রাজধানী ঢাকা শহরের বায়ু, জল ও মৃত্তিকা কলুষিত ভয়ঙ্কর রূপে। আর অনেক শহরই প্রাকৃতিক দুর্যোগের শিকার। জনপ্রতি অল্প জিডিপি সত্ত্বেও বাংলাদেশে মোবাইল ফোনের অগ্রগতি হয়েছে বিশেষভাবে। মোবাইলের বাজার বৃদ্ধি পায় 2007 সাল নাগাদ, যখন গ্রাহক সংখ্যা বাড়ে 70%। 2012 সালের শেষ দিকে মোট গ্রাহকের সংখ্যা হয় 100 মিলিয়ন, যা 2014 সালের শেষে দাঁড়ায় 120 মিলিয়নে। 2012 সালে প্রথম 3G লাইসেন্সের ভিত্তিতে
4টি প্রাইভেট সংস্থাকে বরাদ দেওয়া হয়। এই আলোচনাটিতে আমরা দুই দেশের আসন্ন নগরায়নের বিষয় আলোচনা করেছি। কোন কোন ক্ষেত্রে নগরায়নের কি কি তারতম্য পরিলক্ষিত হতে পারে সেটাই বিশদে জেনেছি। আশা করি এর মধ্য দিয়ে আপনাদের সামনে একটা পরিচ্ছন্ন ধারণা প্রকাশিত হয়েছে। এবারে আমরা চলে যাব আমাদের তৃতীয় বিষয়ের দিকে। তৃতীয় বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমরা আলোচনা করব আবহাওয়ার পরিবর্তন নিয়ে। আগামী 2050 সালে কোন হারে এই দুই দেশের আবহাওয়ার ক্ষেত্রে পরিবর্তন সাধিত হবে সেটাই আমাদের পরবর্তী আলোচনার মূল প্রসঙ্গ হতে পারে। জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে এই দুই দেশের কোন নতুন দিকের সূচনা হবে সেটাই এখন আমাদের আলোচ্য বিষয়।